জননীতি উদ্ভবের ঐতিহাসিক প্রেক্ষাপট এবং জননীতির বিবর্তন। জননীতি মানে সরকার বা শাসকের এমন নীতি বা সিদ্ধান্ত যা জনগণের জন্য তৈরি করা হয়। এটি শুধু আইন নয়, বরং এটি এমন একটি পরিকল্পনা যা সমাজের উন্নতি, শৃঙ্খলা এবং কল্যাণের জন্য কাজ করে। জননীতির শুরুটা কবে থেকে হয়েছিল তা নিয়ে অনেক আলোচনা আছে, তবে ইতিহাসের বিভিন্ন সময় এর উদ্ভব ও বিবর্তনের ধাপগুলো আমরা পরিষ্কারভাবে দেখতে পাই। এই আলোচনায় আমরা দেখব কীভাবে জননীতি শুরু হয়েছিল এবং সময়ের সাথে সাথে এটি কীভাবে বদলেছে। জননীতি উৎস খুঁজতে গেলে আমাদের প্রথমেই ম্যাগনা কার্টার কথা মনে আসে। এটি ছিল একটি ঐতিহাসিক দলিল যা 1215 সালের 15 জুন ইংল্যান্ডে স্বাক্ষরিত হয়েছিল। ইংল্যান্ডের রাজা কিং জন এই দলিলে জনগণের জন্য কিছু অধিকার নিশ্চিত করেছিল। এটি ছিল এমন একটি সময় যখন রাজার ক্ষমতা অনেক বেশি ছিল আর জনগণের কথা খুব কমই ভাবা হতো। ম্যাগনা কার্টা বলেছিল যে রাজাও আইনের অধীনে থাকবেন এবং জনগণের কিছু মৌলিক অধিকার থাকবে। যদিও পরে এটি পুরোপুরি কার্যকর হয়নি, তবুও এটিকে জননীতির প্রথম ধাপ হিসেবে দেখা যায়, কারণ এটি প্রথমবারের মতো দেখিয়েছিল যে শাসক জনগণের জন্য কিছু দায়িত্ব নিতে পারে। জননীতি বিবর্তন ভালোভাবে বোঝার জন্য আমরা এটিকে 3টি যুগে ভাগ করতে পারি: 1 প্রাচীন যুগ, 2 মধ্যযুগ এবং 3 আধুনিক যুগ। এখন আমরা প্রতিটি যুগকে আলাদা আলাদা করে দেখব। 1 প্রাচীন যুগ। প্রাচীন যুগে জননীতি বলতে আজকের মতো স্পষ্ট কোনো ধারণা ছিল না, তবে এই সময় শাসকরা জনগণের জন্য কিছু নিয়মকানুন বা নীতি তৈরি করতেন। আমরা এখানে পাশ্চাত্য পশ্চিমের দেশগুলো এবং প্রাচ্য পূর্বের দেশগুলো, যেমন ভারত, দুই দিক থেকেই আলোচনা করব। পাশ্চাত্যে প্রাচীন গ্রিস। প্রাচীন গ্রিসে, যা প্রায় 427 খ্রিস্টপূর্বাব্দ থেকে শুরু হয়, রাষ্ট্র পরিচালনার জন্য অনেক চিন্তাভাবনা হতো। এখানে দার্শনিকেরা যেমন প্লেটো আর অ্যারিস্টটল রাষ্ট্রের কাজ কী হওয়া উচিত তা নিয়ে লিখেছেন। তারা বলতেন রাষ্ট্রের নীতি এমন হওয়া উচিত যাতে নৈতিকতা বা ভালো মন্দের বিচার এবং জনগণের কল্যাণ থাকে। তবে সে সময় জননীতি বলে আলাদা কিছু ছিল না, এটি বেশিরভাগ দর্শন আর রাজনীতির মধ্যে মিলেমিশে থাকত। প্রাচীন ভারত। প্রাচীন ভারতে যেমন ঋগ্বেদ বা অন্যান্য ধর্মগ্রন্থে রাজার দায়িত্ব সম্পর্কে বলা আছে। এখানে বলা হতো রাজা হলেন প্রজাপতি, অর্থাৎ জনগণের রক্ষক। তিনি জনগণের ভালোর জন্য কাজ করবেন। এছাড়া কৌটিল্য নামে একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন, যিনি তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতেন। তিনি অর্থশাস্ত্র নামে একটি বই লিখেছিলেন। এই বইয়ে রাজার জন্য উপদেশ ছিল কীভাবে রাজ্য চালাতে হবে, জনগণের প্রতি কী দায়িত্ব পালন করতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ দলিল ছিল, যদিও এটি সরাসরি জননীতি হিসেবে গড়ে ওঠেনি। প্রাচীন যুগে একটা বড় কথা হলো তখন নীতিগুলো মূলত রাজার ইচ্ছার উপর নির্ভর করত। জনগণের মতামত বা অংশগ্রহণের কোনো সুযোগ ছিল না। তবুও এই সময় থেকেই জননীতির বীজ রোপিত হয়েছিল। 2 মধ্যযুগ। মধ্যযুগ বলতে আমরা 1400 থেকে 1600 খ্রিস্টাব্দের সময়কে বুঝি। এই সময়টা ছিল ধর্মের প্রভাবে পূর্ণ। ইউরোপে খ্রিস্টান ধর্ম আর এশিয়ার বিভিন্ন জায়গায় অন্যান্য ধর্ম রাজনীতিকে নিয়ন্ত্রণ করত। রাজারা বলতেন ঈশ্বরের প্রতিনিধি, তাই জনগণের জন্য নীতি তৈরির চেয়ে ধর্মীয় নিয়ম মানা বেশি গুরুত্ব পেত। এই সময় জননীতি বলে কিছু গড়ে ওঠার সুযোগই ছিল না। নবজাগরণের প্রভাব। তবে মধ্যযুগের শেষের দিকে নবজাগরণ শুরু হয়। এটি ছিল এমন একটা সময় যখন মানুষ নতুন করে ভাবতে শুরু করে। এই সময় ম্যাকিয়াভেলি নামে একজন চিন্তাবিদ আসেন। তিনি দ্য প্রিন্স নামে একটি বই লিখেছিলেন। তিনি বলেছিলেন রাজনীতি আর ধর্ম আলাদা হওয়া উচিত। রাজার কাজ হলো রাজ্য চালনা, জনগণের জন্য পরিকল্পনা করা, ধর্মীয় নিয়ম মানা নয়। এটি ছিল জননীতির জন্য একটি বড় পদক্ষেপ। এছাড়া ফ্রান্সিস বেকন নামে আরেকজন চিন্তাবিদ বলেছিলেন রাজার উচিত পরামর্শকারীদের কথা শোনা। তিনি বিজ্ঞান আর প্রযুক্তির উপর জোর দিয়েছিলেন। এই সময় থেকে জননীতি একটু একটু করে আকার নিতে শুরু করে। প্রাচীন যুগে নীতি মানে ছিল আইন, আর মধ্যযুগে এটি পরামর্শের আকারে এসেছিল। 3 আধুনিক যুগ। আধুনিক যুগে এসে জননীতি পুরোপুরি গড়ে উঠেছে। এই সময় জনগণের কথা ভাবা শুরু হয়েছে। আধুনিক যুগে আমরা 3টি ধাপে ভাগ করতে পারি: প্রথম বিশ্বযুদ্ধের আগে ও পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ও তার পরবর্তী সময়, 1970-এর দশক থেকে এখন পর্যন্ত। প্রথম বিশ্বযুদ্ধ, প্রাগ ও উত্তরকালীন স্তর। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 18 জননীতির জন্য একটি বড় পরিবর্তন এনেছিল। এর আগে চিন্তাবিদরা যেমন টমাস হবস, জন লক, জেরেমি বেন্থাম, জেস মিল বলেছিলেন যে নীতি এমন হওয়া উচিত যাতে বেশি মানুষের ভালো হয়। তারা জনকল্যাণ নামে একটি ধারণা দিয়েছিলেন। যুদ্ধের পর আমেরিকার রাষ্ট্রপতি উড্রো উইলসন জননীতির জন্য বড় কাজ করেন। তিনি বলেছিলেন জনপ্রশাসন আর জননীতি আলাদা হওয়া উচিত। তিনি জাতিসংঘ তৈরি করতে সাহায্য করেন যাতে দেশগুলো মিলে নীতি তৈরি করতে পারে। এই সময় থেকে জননীতি আরও বৈজ্ঞানিক হয়ে ওঠে।
1930-এর দশকে আচরণবাদ নামে একটি তত্ত্ব আসে, যেখানে বিজ্ঞান আর অভিজ্ঞতার উপর ভিত্তি করে নীতি তৈরি শুরু হয়। দুই, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালীন ও তৎপরবর্তী স্তর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 ছিল আরও এক ভয়ানক। এরপর পারমাণবিক অস্ত্রের ভয়ে মানুষ বুঝতে পারে যে নীতি তৈরিতে আরও যুক্তি ও তথ্য লাগবে। এই সময়ে হ্যারল্ড ল্যাসওয়েল নামে একজন চিন্তাবিদ নীতিবিজ্ঞান বা পলিসি সায়েন্স নামে একটি শাখা তৈরি করেন। 1951 সালে তিনি একটি প্রবন্ধ লেখেন, যেখানে জননীতিকে নতুনভাবে ব্যাখ্যা করেন। তাকে জননীতির জনক বলা হয়। এছাড়া ডেভিড স্টোন নামে আরেকজন তাত্ত্বিক বলেন, জনগণের দাবি থেকে নীতি তৈরি হয়। 1950 ও 60-এর দশকে অর্থনীতিবিদ কেইন্সের মডেলের উপর ভিত্তি করে নীতি বিশ্লেষণ শুরু হয়। এটি ছিল জননীতির একটি বড় ধাপ। 1970-এর দশক থেকে বর্তমান সময়। 1970-এর দশক থেকে জননীতি আরও জনকেন্দ্রিক হয়ে ওঠে। এখন সরকার জনগণের জন্য জনকল্যাণমূলক কর্মসূচি নিয়ে কাজ করে। প্রশাসকরা নীতি তৈরি ও বিশ্লেষণে বেশি মনোযোগ দেন। আজকের দিনে জননীতি শুধু আইন নয়, বরং সমাজের উন্নতির জন্য একটি বড় হাতিয়ার। উপসংহার: জননীতি ম্যাগনা কার্টা থেকে শুরু করে আজকের আধুনিক সময় পর্যন্ত অনেক পথ পেরিয়ে এসেছে। প্রাচীন যুগে এটি ছিল রাজার উপদেশ, মধ্যযুগে ধর্মের প্রভাবে আটকে পড়েছিল, আর আধুনিক যুগে এটি জনগণের জন্য একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হয়ে উঠেছে। আজ জননীতি আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।